নমস্কার। আজকের আলোচনা এক্সোম সিকোয়েন্সিং নিয়ে। হ্যাঁ, নমস্কার। আমরা ডক্টর চিন্ময় পালের কিছু লেখা থেকে বিষয়টা জেনেছি। আর আজ আমরা চেষ্টা করব বুঝতে যে জিনোমের ওই ছোট্ট 1-2% অংশ, এক্সোম। হ্যাঁ এক্সোম, সেটা বিশ্লেষণ করে কিভাবে রোগ নির্ণয় বা গবেষণায় এত বড় সাহায্য হচ্ছে। ঠিক। ব্যাপারটা কিন্তু সত্যিই ভাবার মতো। জিনোমের ওই সামান্য অংশটাতেই এক্সোমে প্রায় ৮৫%, ৮৫% জানা রোগ সৃষ্টিকারী মিউটেশন লুকিয়ে থাকে। 85%? ওই 1-2%-এর মধ্যে? অবিশ্বাস্য। হ্যাঁ, এই কারণেই বিশেষ করে বিরল রোগ যেগুলোর কারণ চট করে বোঝা যায় না, হুম। সেগুলো জিনগত কারণ খুঁজতে এক্সোম সিকোয়েন্সিং খুব কাজের। আর খরচের দিক থেকেও তুলনামূলকভাবে সাশ্রয়ী। আচ্ছা, তাহলে পুরো জিনোম সিকোয়েন্স না করে শুধু এই এক্সোমের উপরই এত জোর কেন? এর গুরুত্বটা কোথায়? কারণটা হলো এই এক্সোম অংশটাই আসলে প্রোটিন তৈরির কোড বহন করে। আসল কাজের নির্দেশগুলো এখানেই লেখা। ও আচ্ছা। আমাদের শরীরে যে হাজার হাজার জিন আছে, তার সব অংশ তো আর প্রোটিন বানায় না। শুধু এই এক্সন অংশগুলোই হলো প্রোটিনের ব্লুপ্রিন্ট। একটা উপমা দিয়েছিলেন রান্নার বইয়ের। হ্যাঁ, ধরুন জিনোম একটা বিশাল রান্নার বই। এক্সনগুলো হলো আসল রেসিপি। আর বাকি অংশগুলো? সেগুলো ধরুন ভূমিকা, ছবি, সূচিপত্র। প্রয়োজনীয়, কিন্তু সরাসরি রান্নাটা করছে না। তো যেহেতু প্রোটিনই শরীরের সব কাজ চালায়, তাই রেসিপিতে ভুল রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একদম। পুরো জিনোম সিকোয়েন্সিং বা ডাব্লিউজিএস সব দেখে ঠিকই, কিন্তু ডেটা অনেক বেশি, খরচও বেশি। রোগের কারণ খুঁজতে হলে প্রায়শই এই এক্সোমটুকুই যথেষ্ট হয়ে যায়। বাহ, উপমাটা দারুণ। তা এই রেসিপি খুঁজে বের করার পদ্ধতিটা কেমন, সংক্ষেপে যদি বলেন? পদ্ধতিটা কয়েকটা ধাপে হয়। প্রথমে তো ধরুন রক্ত বা লালা থেকে ডিএনএ নেওয়া হলো। আচ্ছা। তারপর ডিএনএকে ছোট ছোট টুকরো করে একটা লাইব্রেরি বানানো হয়। আসল কৌশলটা এর পরে। সেটা কি? বিশেষ প্রোব বা টোপ ব্যবহার করে ওই ডিএনএ লাইব্রেরি থেকে শুধু এক্সনের অংশগুলো বেছে আলাদা করা হয়। এটাকে বলে এক্সোম ক্যাপচার। ছেঁকে তোলার মতো? হ্যাঁ, অনেকটা সেরকমই। তারপর হাই থ্রুপুট মেশিনে এই এক্সেনগুলোর সিকোয়েন্স বা কোড পড়া হয়। হুম। শেষে ওই ডেটা একটা রেফারেন্স জিনোমের সাথে মিলিয়ে দেখা হয়, কোথায় পার্থক্য বা মিউটেশন আছে সেটা খুঁজে বের করতে। আর এতে কি ধরনের পরিবর্তন ধরা পড়ে? ছোটখাটো ভুল থেকে শুরু করে? হ্যাঁ, কয়েক রকমের। যেমন ধরুন সিঙ্গেল নিউক্লিওটাইড ভ্যারিয়েন্ট বা এসএনভি, কোডের একটা অক্ষর বদলে অন্যটা বসে গেছে। আচ্ছা। আবার ইনসারশন ডিলিশনও ধরা পড়ে, কিছু অক্ষর যোগ বা বাদ হয়ে গেছে। স্প্লাইস সাইড মিউটেশনও বোঝা যায়। আর অবশ্যই খুব বিরল বা নতুন মিউটেশনও ধরা পড়ে। আচ্ছা, এই এক্সোম সিকোয়েন্সিং ডব্লিউইএস আর হোল জিনোম সিকোয়েন্সিং ডব্লিউজিএস এর পার্থক্যটা যদি আরেকটু পরিষ্কার করেন। খরচ আর ডেটার কথা তো বললেন। হ্যাঁ, ডাব্লিউইএস শুধু ১-২% দেখে, কোডিং অংশটা, আর ডাব্লিউজিএস দেখে পুরো 100%। হাইলাইট রিলের মতো। হ্যাঁ, বলা যেতে পারে। ডাব্লিউইএস হলো হাইলাইটস আর ডাব্লিউজিএস পুরো ম্যাচ। তাই ডাব্লিউইএস সস্তা, ডেটা কম, বিশ্লেষণও দ্রুত হয়। হুম। রোগ নির্ণয়ের জন্য যেখানে আমরা ভাবছি সমস্যাটা কোডিং অংশেই আছে, সেখানে ডাব্লিউইএস খুব কাজের। আর ডাব্লিউজিএস লাগে আরও গভীর গবেষণা বা নন কোডিং অংশের প্রভাব জানতে। বুঝলাম। তাহলে এর ব্যবহার তো অনেক দিকেই হচ্ছে। বিশেষ করে কোথায় বেশি কাজে লাগছে? বিরল জেনেটিক রোগ নির্ণয়ে এর সাফল্য অসীম। অনেক বাচ্চার অজানা স্নায়বিক সমস্যা, হ্যাঁ, ডেভেলপমেন্টাল ডিলে। ঠিক, সেগুলোর কারণ ডাব্লিউইএস প্রায়ই খুঁজে বের করে দেয়। ক্যান্সার গবেষণাতেও এর বিরাট ভূমিকা। টিউমারের মিউটেশন খুঁজে টার্গেটেড থেরাপি ঠিক করতে সাহায্য করে। আর পার্সোনালাইজড মেডিসিন? হ্যাঁ, সেটাও। ক্যারিয়ার স্ক্রিনিং, পার্সোনালাইজড মেডিসিন ব্যবহার বাড়ছে। সুবিধাগুলো তো স্পষ্ট। খরচ কম, দরকারি জায়গায় ফোকাস, দ্রুত রেজাল্ট। কিন্তু সীমাবদ্ধতাও তো আছে। অবশ্যই আছে। নন কোডিং অঞ্চলের মিউটেশন তো এটা ধরতে পারে না। আচ্ছা। আবার ডিএনএর বড়সড় গঠনগত পরিবর্তন, স্ট্রাকচারাল ভ্যারিয়েশন, সেগুলোও অনেক সময় মিস হয়ে যায়। আর সব এক্সনের কাভারেজ সব সময় সমান হয় না। কিছু তথ্য বাদ পড়তে পারে। হ্যাঁ, সেই ঝুঁকিটা থাকে। একটা বাস্তব উদাহরণ দিলে কেমন হয়? খুব ভালো হয়। ধরুন একটা বাচ্চার খুব খিঁচুনি হচ্ছিল আর বিকাশেও দেরি হচ্ছিল।
কারণ বোঝা যাচ্ছিল না। হুম তার WES করে দেখা গেল SCN2A জিনে একটা ক্ষতিকর মিউটেশন আছে। এটা এপিলেপটিক এনসেফেলোপ্যাথি নামে একটা রোগ। ওহ এই নির্দিষ্ট কারণটা জানার পর ডাক্তাররা টার্গেটেড চিকিৎসা শুরু করতে পারলেন। এতে বাচ্চাটার অবস্থার উন্নতি হলো। এটা তো বিরাট ব্যাপার। একটা সঠিক ডায়াগনোসিস জীবন বদলে দিতে পারে। একদম। আচ্ছা, ভবিষ্যতের দিকে তাকালে কি মনে হয়? এক্সোম সিকোয়েন্সিংয়ের পথটা কেমন? ভবিষ্যৎ বেশ উজ্জ্বল। আমার মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার বাড়বে। মানে ভ্যারিয়েন্সগুলোর অর্থ বুঝতে এআই সাহায্য করবে। আচ্ছা, হয়তো আরও বড় আকারে স্ক্রিনিংয়ের কাজে লাগবে। আর কিছু হাইব্রিড পদ্ধতিও আসতে পারে, যেখানে WS এর সাথে নন কোডিং অঞ্চলের কিছু অংশও দেখা হবে। ইন্টারেস্টিং। সব মিলিয়ে এক্সোম সিকোয়েন্সিং একটা দারুণ শক্তিশালী হাতিয়ার। তবে এর সীমাবদ্ধতাগুলো মনে রাখা দরকার। ঠিক তাই। তবে একটা প্রশ্ন মনে আসে, তাই না? কি প্রশ্ন? যদি জিনোমের এই মাত্র 1-2% বিশ্লেষণ করেই আমরা এত কিছু জানতে পারি, তাহলে ওই বাকি 98%, যেটাকে একসময় জাঙ্ক ডিএনএ বলা হতো, হুম সেখানে আরও কত রহস্য লুকিয়ে আছে কে জানে। সেগুলো জানা গেলে হয়তো স্বাস্থ্য আর রোগ নিয়ে আমাদের ধারণাই পুরো পাল্টে যাবে ভবিষ্যতে।